ওকে, সো আমরা বলছি আজকে শিখবো আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং থিওরি। জি, জি, ল্যাঙ্গুয়েজ লার্নিং থিওরি। ল্যাঙ্গুয়েজ লার্নিং থিওরি শিখবো। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং থিওরির মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা জানি, কগনিটিভ লার্নিং থিওরি। কগনিটিভ লার্নিং থিওরিটাকে আবার বলা হয় মেন্টালিস্টিক থিওরি। মেন্টালিস্টিক থিওরি, MENTALISTIC, মেন্টালিস্টিক থিওরি। কগনিটিভ লার্নিং থিওরিটাকে আমরা বলি মেন্টালিস্টিক থিওরি বা মেন্টালিস্টিক লার্নিং থিওরি। কগনিটিভের সাথে মেন্টালিস্টিকের সম্পর্কটা কি? কগনিটিভের সাথে মেন্টালিস্টিকের সম্পর্কটা হচ্ছে, কগনিটিভ শব্দটাই মানে হচ্ছে মেন্টাল। দ্যাট মিনস সাইকোলজিক্যাল, দ্যাট মিনস দ্যাট ক্যান বি সিন অর দ্যাট ক্যান বি টাস্কড লাইক দিস। সেই জন্য এটাকে আমরা কগনিশন, আমাদের চিন্তা থেকে যেটা আসে চিন্তন। কগনিশন এর নাউন হচ্ছে কগনিশন, যার মানে চিন্তন। যেহেতু চিন্তন, চিন্তা, আবস্ট্রাক্ট আইডিয়া, এই কারণে এটাকে আমরা মেন্টালিস্টিক থিওরি বলি। এখন মেন্টালিস্টিক থিওরি বলতে কি বোঝানো হচ্ছে? কি বোঝানো হচ্ছে মেন্টালিস্টিক থিওরি বা কগনিটিভ থিওরি বলতে? এইটা বোঝাচ্ছে যে আসলে আমরা যেটা শিখছি যেটা শিখছি সেটা তো আমরা বুঝতে পারছি যে আসলে এইটা আমরা শিখছি, কিন্তু আমরা সেটা কেন শিখছি এবং কিভাবে শিখছি, why we are learning and how we are learning, এই দুইটা কিন্তু আসলে ডিফাইন করা খুব টাফ। ডিফাইন করা এই দুইটা টাফ। হোয়াই টাফ? কারণ তুমি মনে করতে পারো যে আমি আজকে লিঙ্গুইস্টিক শিখতেছি, এর তো একটা পারপাস আছে। না, তোমার শেখার সাথে একটা বাচ্চার শেখার কিন্তু ফার ফার ডিফারেন্স। আমরা বাচ্চার শেখাটার বলতে এই জন্য বোঝাচ্ছি যে যে শেখাটা যেটা আনইনটেনশনালি হচ্ছে, বাট আমার জ্ঞাত জ্ঞাত সারের বাইরে হচ্ছে, কিভাবে কিভাবে যেন আমার শেখাটা হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে হোয়াই আই এম লার্নিং অ্যান্ড হাউ আই এম লার্নিং আই এম নট শিওর। ফর এক্সাম্পল, আমরা বলেছি যে তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে তোমাদের আশেপাশে কোনো বেবি বা তোমাদেরই ভাই বোনের বেবি, নিজেদেরও হতে পারে, হঠাৎ হঠাৎ কোনো না কোনো শব্দ তোমাকে বলছে। সেটা একটা স্ল্যাং হতে পারে, সেটা একটা অনেক উচ্চ দরেরও শব্দ হতে পারে। বাট কেন সে শিখেছে ওটা, তার একটা পারপাস কি, কিভাবে সে এটা শিখেছে, এগুলো ইউ আর নট শিওর। ওই লার্নার, ওই বাচ্চাটাও শিওর না যে সে এই শব্দটা আসলে শিখেছে। সে শিওর না কখন শিখেছে, কিভাবে শিখেছে, সেও জানে না। তাই বলা হচ্ছে যে লার্নিংটা এরকম একটা মেন্টালিস্টিক প্রসেস। এটা একটা আসলে এর বাহ্যিক কোনো অবয়ব নাই। কিন্তু কি শিখেছি সেটা তো আমরা বুঝতে পারছি, ওই যে ওই শব্দটা শিখেছে, সেটা তো কি। বাট ওয়াই অ্যান্ড হাউ এটা আমরা শিওর না, যেই কারণে ল্যাঙ্গুয়েজ লার্নিং থিওরি বা লার্নিং থিওরি, যেটাকে কগনিটিভ লার্নিং থিওরি বলছি অথবা মেন্টালিস্টিক থিওরি বলছি। কেন বলছি? বিকজ ইন দ্য কেস অফ কগনিটিভ লার্নিং থিওরি, the participants or participant বলছি, the participant doesn't know why he is learning and how he is learning. Only one thing is sure, that is he can produce his learned things. একটাই জিনিস শুধু শিওর, যে সে তার লার্নড বা জানা শেখাটা সে বলতে পারছে, এটাই। কিন্তু when he learn, how he learned, why he learned, এই জিনিসগুলোর সাথে সে অতটা ডিরেক্টলি লিঙ্ক থাকে না, বা ডিরেক্টলি সে আনইনটেনশনালি তার শেখা হয়ে যায়। এইটাকে আমরা বলছি কগনিটিভ থিওরির মূল টেনেন্ট, যেটাকে বলছে TENET, টেনেট, বা যে ফিচার বা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে এটাই যে কগনিটিভ থিওরিতে লার্নিং যেটা হবে সেটা হবে সাবকনশাসলি। কগনিটিভ থিওরিতে লার্নিং হবে সাবকনশাসলি, CONSCIUS। লার্নিংটা একটা সাবকনশাস প্রসেস, বা CONSCIUS, কনশাস প্রসেস।
আনকনশাস প্রসেস, সাবকনশাস বা আনকনশাস প্রসেস, এবং এটার কোনো ভিজিবল কোনো কিউ নাই, বাহ্যিক কোনো অবয়ব নাই বা বাহ্যিক কোনো বিশেষত্ব নাই, বৈশিষ্ট্য নাই যে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা সে লার্নিং হচ্ছে। তো লার্নিংটা একটা কগনিটিভ যে প্রসেস বা একটা মেন্টালিস্টিক প্রসেস, যে প্রসেসের মাধ্যমেই সবাই শিখে থাকে আর কি। কগনিটিভ থিওরির ডেফিনিশনটাই এখানে, যে কগনিটিভ থিওরিস্ট, এখানে যেমন একজনের নাম দেওয়া আছে, আমরা আরেকজনের নামটা বলবো, এই নামটা হয়তো তোমাদের মনে থাকবে না। আমরা আরেকজনের কথা বলবো, উলফ গ্যাং, WLF GANG, উলফগান কোহলার, KOHLER, কোহলার। ব্যাম কে, কেটা আমি একটা এখান থেকে একটু কপি করে নিই, কপি করে নিই। কোহলার। সো উলফগান কোহলারের নামটা তোমার মনেই রাখতে হবে, কারণ এই উলফগ্যাং কোহলার তার এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি দেখিয়েছেন যে আসলে মানুষ শেখে কগনিটিভ প্রসেসে, কগনিটিভ প্রক্রিয়ার মাধ্যমে মানুষ শিখে থাকে। তার তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন, তো তার এই এক্সপেরিমেন্টের ফলে এই কগনিটিভ থিওরি বা মেন্টালিস্টিকটা এস্টাবলিশড হয়। উলফগ্যাং কোহলারের এক্সপেরিমেন্টটা কি? উলফগ্যাং কোহলারের এক্সপেরিমেন্টটা ছিল হচ্ছে শিম্পাঞ্জি নিয়ে, SIMPANZW, শিম্পাঞ্জি নিয়ে। তো তার একটা শিম্পাঞ্জির নাম ছিল সুলতান, সুলতান। তো তিনি তার এই শিম্পাঞ্জি সুলতানকে নিয়ে এক্সপেরিমেন্ট করে এই কগনিটিভ থিওরি প্রতিষ্ঠা করেছেন। এখানে তার দুইটা এক্সপেরিমেন্ট ছিল। তার দুইটা এক্সপেরিমেন্টের মধ্যে ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট 1। সেখানে কি ছিল? এক্সপেরিমেন্ট উইথ টু চেয়ার্স, CHAIRS, চেয়ার্স, and a bunch of bunch of BANA, বানানা। তার ফার্স্ট এক্সপেরিমেন্টটা ছিল যে এক্সপেরিমেন্ট উইথ টু চেয়ার্স অ্যান্ড আ বাঞ্চ অফ, চেয়ার আমরা টুলও বলতে পারি, এবং এক কাঁধি কলা নিয়ে তার এক্সপেরিমেন্ট ছিল। কেমন? যেমন সে তার সুলতানকে কিছুক্ষণ না খাইয়ে রাখছে, কিছুক্ষণ না খাইয়ে রাখার পরে, দ্যাট মিনস ইট ফিলস হাংরি, তখন এমন এক পর্যায়ে উনি তার একটা কেজ, CASE, মানে কেজ, হ্যাঁ তার কেজে তিনি ওই শিম্পাঞ্জিটাকে ঢুকিয়ে দিলেন, সুলতানকে সুলতানকে ঢুকিয়ে দেওয়ার পরে সেখানে তিনি দুইটা টুল রেখে দিলেন, এবং অন্য আরেক পাশে একটা কলা রাখলেন। কলার সেই কাঁদিটা আমরা যেটাকে বলি সেটা ঝুলিয়ে রাখলেন উপরে আর কি। তো কলার কাঁদিটা ঝুলিয়ে রাখার পরে, তো দেখো একটা বক্সের মধ্যে বা কেজের মধ্যে শিম্পাঞ্জি, সুলতান ইজ দেয়ার, টু চেয়ার্স আর দেয়ার, and also a bunch of banana is there. এখন যেহেতু ক্ষুধা আছে, সুলতানের যেহেতু ক্ষুধা আছে, সুতরাং তার মধ্যে প্রেরণা বা তার মধ্যে ইন্সপিরেশন কি থাকবে, বা তার মধ্যে আমরা যেটাকে বলি যে মোটিভেশনটা কি থাকবে, যে আমার কলাটাকে খাওয়া। ব্যাপারটা তো এটাই। এখন শিম্পাঞ্জি করলো কি, সে নিচে যাচ্ছে, কলার নিচে যাচ্ছে, চেষ্টা করছে হাত দিয়ে ধরার, ইট কান্ট, স্বাভাবিকভাবে সে পারবে না, কারণ সেভাবে সিস্টেমাইজ করা। তারপরে কি করলো, এই শিম্পাঞ্জিটা একটা টুল দিয়ে, টুল টেনে নিয়ে সেখানে গেল, টুল টেনে নিয়ে গিয়ে টুলের উপরে উঠলো, তাও সে পারলো না। তারপরে দেখা যাচ্ছে আবার দ্বিতীয় টুলটাও সে ওখানে নিয়ে গেল, কিন্তু দ্বিতীয় টুলের উপরে উঠার পরেও পরেও সে সেটা পারলো না।
এখন তাহলে কি হলো, সে কিন্তু চেষ্টা করতেছে যে বানানাটা পারার, যে টুলগুলো সেখানে নিয়ে গিয়েছে, বাট কোনোটাতে দিয়ে সে সেটা করতে পারলো না। এখন ইন দ্য মিন টাইম এর মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কোহলার কোহলার বাইরে থেকে কিন্তু সেগুলো সে এক্সপেরিয়েন্স করতেছে যে সুলতান কি করে। এবার কোহলার অ্যাট এ সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় উনি কি করলেন, সে জাস্ট শিম্পাঞ্জিকে একটু হাত দিয়ে ইশারা করে জাস্ট একটু সিচুয়েশনটাকে প্রমোট করলো, এভাবে একটু বোঝানোর চেষ্টা করলো যে জাস্ট এমন ভাবে সে হাত দিয়ে বোঝালো যে টুলটার উপরে টুলটা রাখো, টুলটার উপরে তুমি টুলটা রাখো, টুলটা রেখে তারপরে পারার চেষ্টা করো। সুলতানকে এভাবে সে গাইডলাইন করলো, সুলতান সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারলো। এবং তারপর হলো কি, সুলতান ওই একটা টুলের উপর আর একটা টুল রাখলো, রাখার পরে তারপরে সে ওখানে উঠলো, তারপর সে উঠার ফলে সে বানানাটা খাইতে পারলো। তাহলে এখানে আসলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে এটাই যে এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট। এখন বিজ্ঞান কিন্তু এমন না যে একটা এক্সপেরিমেন্টের উপরে তারা রিলাই করে থাকে, রিলাই করে সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে আসলে সব ক্ষেত্রে এটা হবে কিনা, সব ক্ষেত্রে এই ঘটনায় একইভাবে ঘটবে কিনা। কারণ এখানে কি কি প্রুফ আছে? এখানে প্রুফ আছে ফার্স্ট অফ অল একজন পার্টিসিপেন্টের মোটিভেশন থাকতে হবে যে তার শিখবে, সে শিখবে, এইটা তার মোটিভেশন থাকতে হবে। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে ওই পার্টিসিপেন্টের একটা বুদ্ধিবৃত্তিক একটা বুদ্ধি বা বিবেক বিবেচনা বোধ থাকতে হয়, থাকবে, যে অন্য কারোর ইনস্ট্রাকশনটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং পুরো সিচুয়েশনটা সে মাথার মধ্যে কিন্তু ম্যাপিং করতে পারবে, যেটাকে বলে কগনিটিভ ম্যাপ। যে যখনই একজন ইনস্ট্রাকশন দিচ্ছে তখন তার মধ্যে বিষয়টা ক্লিয়ার যে না তাহলে এইভাবে এইটা করলে আমি কলাটা পারতে পারবো, কলাটা পারার পর আমি সেটা খেতে পারবো। সো এইরকম একটা কগনিটিভ ম্যাপ তার মধ্যে হয়ে যাবে, এটাকে আমরা বলি টোটাল স্কিমা, টোটাল স্কিমা। তাহলে তো এই যে ফ্যাকাল্টিটা, যে ওই শিম্পাঞ্জির বানানা পারতে গিয়ে যে টুলগুলো বানানোর নিচে নিয়ে আসা, এটা তো তার শিখিয়ে দেওয়া হয়নি ফার্স্ট অফ অল। এবং এমনও কোনো অভিজ্ঞতা তার আগে ছিল না যাতে সে বুঝবে যে এই টুলগুলো আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে দ্বিতীয় বিষয়, ফার্স্ট অফ অল যে বানানা একটা পার্টিসিপেন্টের বা যে একজন পার্সন হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, তার মোটিভেশন থাকতে হবে লার্নিং এর জন্য। দ্বিতীয়ত হচ্ছে তার যে ফ্যাকাল্টি থাকে, থট ফ্যাকাল্টি থাকে বা বুদ্ধিবৃত্তিকতা থাকে, ইন্টেলিজেন্স থাকে, সেটা দ্বারা সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে কিভাবে তার ওই ওই যে তার অবজেক্টিভ বা তার এইম, সেটাকে সে সিকিউর করবে। দ্যাট মিনস সে ওই টুল দুইটা নিয়ে গেল ব্যানানার পাশে, বাট তারপরও কি হচ্ছে, সে কিন্তু সাকসেস হতে পারেনি। কারণ তার একটা দুর্বলতা কি আছে, অভিজ্ঞতার অভাব আছে, যে ওইভাবে দিয়ে যে ওটা করতে পারবে এই অভিজ্ঞতাটা তার ছিল না, অথবা তার নলেজ আর ওই পর্যন্ত পৌঁছায়নি। তারপর কি হলো, একজন তাকে একটুখানি অ্যাসিস্ট করার ফলে, যখন একটু অ্যাসিস্ট করেছে তখন সে, যেহেতু তার একটা ইন্টেলিজেন্স আছে, বুদ্ধিবৃত্তিক একটা আসপেক্ট তার আছে, সে বুদ্ধি রাখে, সুতরাং সে কি করলো, টোটাল অবস্থাটা সিচুয়েশনটা বুঝতে পারলো। সিচুয়েশনটা সিচুয়েশনটা বোঝার ফলে কি করলো, সে ওই টুলের উপরে টুল দেওয়ার ফলে সে কলাটা খেলো। তাহলে এটা হচ্ছে একটা লার্নিং প্রসেস। তাহলে লার্নিং প্রসেসে এই মেন্টালিস্টিক থিওরি কি বলে, যে আসলে মেন্টালিস্টিক থিওরি বলছে যে আমাদের ভেতরের যে আমাদের যে পোটেনশিয়াল আছে বা যে ইন্টেলিজেন্স আছে এটা হচ্ছে ইনবিল্ট। যেমন শিম্পাঞ্জির ক্ষেত্রে এটা তো ইনবিল্ট, তাকে তো ট্রেন্ড আপ করা হয়নি। যে ট্রেন্ড আপ করতে করতে কি হয়, যেমন তুমি একটা প্লাস্টিকের, সিম্পলি মনে করো প্লাস্টিকের একটা ডল, বারবি ডল। এখন প্লাস্টিকের বারবি ডলের ভেতরে হয়তো একটা গান ডিফল্ট হিসেবে দেওয়া আছে, ঝুম্মা চালে ঝুম্মা চালে ঝুম। তারে যখনই তুমি অন করে দিচ্ছ তখন সে শুধু ওই গানটাই করতেছে, এবং যেভাবে তার ড্যান্সের
এই স্টেপগুলো দেখানো হয়েছে, ঠিক সেভাবে সে মানে প্রোগ্রাম করা হয়েছে, সেভাবে সেই স্টেপগুলো সে করছে, তাহলে এখানে কিন্তু ওই ডলটার বারবি ডলটার কিন্তু কগনিশনের ব্যাপার না, এটা হচ্ছে তার বিহেভিয়ার, মানে তাকে আমি ওইভাবে জানতাম না এমন করে করা যায়। তাকে ওইভাবে ওখানে কি প্রথম থেকে আসলে 30 মিনিট আর নষ্ট হতো না। তাকে ওইভাবে জাস্ট প্রোগ্রাম করা হয়েছে চুপ করে থাকেন, আপনি কিন্তু সবসময় এই কিছু একটা খাবেন না। এই তাহলে সৃষ্টি, কথা তোমার বলতে হবে। ক্যামেরা আর মাইক অফ করো। কি আবার কার মাইক্রোফোন মেবি ওয়ান আছে। জি স্যার, সৃষ্টি। এনিওয়ে, তারপরে কি হলো, এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট। এখন আমি বলেছি যে বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয়, একটা এক্সপেরিমেন্টের উপরে আসলে কনক্লুশন টানা যায় না। পরবর্তীতে কি করলো কোহলার, একই রকম ভাবে জাস্ট উনি সিচুয়েশনটা একটু ডিফারেন্ট করেছে। যেমন ওই একই শিম্পাঞ্জিকে আবার একটা কেজের মধ্যে দিয়েছে এবং সে লাঠি দিয়েছে দুইটা, এখন আর টুল দেয়নি, সে দুইটা লাঠি দিয়েছে। দুইটা লাঠি ঠিক দেখো শিম্পাঞ্জি কি করলো, এক দুইটা লাঠিকে সে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ডিফারেন্টলি সে ইউজ করেছে সে কলাটা পারার জন্য, কিন্তু একবারও সে সাকসেসফুল হলো না। ঠিক এখানে উলফগ্যান কোহলার একইভাবে আবার দেখিয়ে দিল যে একটা লাঠির সাথে আরেকটা লাঠিকে কিভাবে সে অ্যাডজাস্ট করে বড় একটা লাঠি তৈরি করতে পারবে এবং সে কলাটা পারতে পারবে। এক্ষেত্রেও কিন্তু সুলতান সফল হলো। তাহলে যখন দুইটা একই কোইন্সিডেন্টালি ঘটনাগুলো একই রকম ফল দিচ্ছে, তখন এটা প্রমাণ হয় যে না, তাহলে এই ঘটনা যদি আরো 10 বার ঘটানো হয় এবং ভিন্ন ভিন্ন সিচুয়েশন যদি এরকম ক্রিয়েট করে তাকে এরকম পরিস্থিতিতে ফেলা হয়, তাহলে সে সাকসেসফুল হবে। সুতরাং কগনিটিভ থিওরিটা এটাই বলে যে মানুষের সিচুয়েশন ভিন্ন হতে পারে, বাট যদি সে লার্নিং করে ফেলে, তার যেহেতু ইন্টেলিজেন্স আছে, তাহলে সেটা সে অন্য যে কোনো পরিস্থিতিতে অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট মিন্স ব্যাপারটা এরকম যে আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ক্লাসরুমে ল্যাঙ্গুয়েজটা শিখি, লিসেনিংটা শিখছি, রাইটিং রিডিং বা এগুলো স্পিকিং শিখছি, স্পিকিং লিসেনিং শিখছি। এখন এমন হতে পারে যে তোমরা হয়তো কথাই বলছো না ক্লাসে, বাট যেহেতু তুমি শিখছো, হতে পারে কোনো একটা সিচুয়েশন যদি ডিমান্ড করে, হয়তো সেই সিচুয়েশনে তুমি বলতে পারছো। কারণ এটা হচ্ছে তোমার মেন্টালিস্টিক অ্যাপটিটিউড। তাহলে একটা শিশু ল্যাঙ্গুয়েজ শিখছে কিভাবে, ঠিক ব্যাপারটা এরকম তাই, যে সে হয়তো এক জায়গা থেকে একটা শব্দ পিক আপ করেছে, করার ফলে সে কিন্তু যেইখান থেকে ওই শব্দটা পিক আপ করেছে সে সিচুয়েশনটা বুঝেছে যে এই রকম পরিস্থিতিতে এই শব্দটা বলা যায়। হয়তো কোনো একটা সে রিলস দেখছে, সেই রিলসে দেখলো যে একজন একজনকে মারতে মারতে একটা শব্দ বলল। হুম, মারতে মারতে একটা শব্দ বলল। দ্যাট মিন্স ওই বাচ্চাটা শেখাটা, সিচুয়েশনটা শেখা এটাই যে ও এই শব্দটা মনে হয় এই রকম পরিস্থিতিতে, যে আমি কাউকে মারবো বা আমি কার উপর রাগ করব, তখন আমার এই শব্দটা বলতে হবে। তো এই পুরো একটা সিচুয়েশনটাকে সে ইনবিল্ড করে ফেলেছে। ফলে পরবর্তীতে দেখা গেল যে এইরকম একটা পরিস্থিতি যখনই আসবে, তখনই তার ওইসব শব্দগুলো বের হবে, আনইনটেনশনালি বের হয়ে যাবে। এটাকেই বলছে লার্নিং এর একটা কগনিটিভ অ্যাসপেক্ট। কগনিটিভ অ্যাসপেক্ট যখন উলগ্যাং কোলারের এই থিওরিটা আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা আমাদের ক্লাসরুমে কিভাবে ব্যবহার করতে পারি এভাবে, উলফগ্যাং কোহলার বলতে চাচ্ছেন যে আসলে লার্নিংটা হচ্ছে একটা হোল সিচুয়েশনটাকে আগে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার ফলে ওই হোল সিচুয়েশনের মধ্য থেকে একজন পার্টিসিপেন্ট পার্টলি পার্টলি লার্ন করতে পারবে। দ্যাট মিন্স আগে যদি কাউকে শেখানো হয়, তাহলে পুরো একটা সেন্টেন্সটা দিতে হবে আগে তাকে। সেন্টেন্সটা দেওয়ার ফলে তাকে এবার পার্ট বাই পার্ট ওর মধ্যে থেকে পার্ট অফ স্পিচ কি, ওর মধ্যে থেকে ভার্ব কি, ভার্বের সাথে নাউনের রিলেশন কি, কোনটা নাউন হচ্ছে কোনটা ভার্ব হচ্ছে, কোনটা কোথায় ব্যবহৃত হচ্ছে, এইগুলো শেখাতে হবে। দ্যাট মিন্স
লার্নিং কামস ফ্রম হোল টু পার্ট, নট ফ্রম পার্ট টু হোল। সো যেমন এখানে আমরা বলছি যে সুলতান কিন্তু টোটাল সিচুয়েশনটা আগে তার বুঝতে হয়েছে, টোটাল সিচুয়েশনটা তার আগে বুঝতে হয়েছে যে আমি যে কলা পারবো বা কলা খাবো, তাহলে এই যে টুলের উপর টুল দেওয়া বা লাঠিকে লাঠি নিয়ে অ্যাড করা, এবং তার ফলে সে মাথার মধ্যে অবশ্যই একটা প্ল্যানিং করে ফেলেছে যে এইটা হলে আমি এই কলাটা এইভাবে পারতে পারবো, এখান থেকে পারতে পারবো, তারপরে এইভাবে খাবো বা খেতে পারবো। তারপরেই সে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে। টোটাল সিচুয়েশন তার কাছে না থাকলে কখনোই সে এগুলো পারতো না। দ্যাট মিনস তার কাছে কলা দেওয়া হয়েছে, টুল দেওয়া হয়েছে, তারপরে সেখানে কলা টুল দেওয়ার পরে, এবং এমনকি তার মোটিভেশন বলতে ওই কোহলারের যে সুলতান, তার খাবারের ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল। সো এইগুলো হচ্ছে পুরো সিচুয়েশন। আরো একটা ব্যাপার, এই হচ্ছে কগনিটিভ থিওরির মূল বৈশিষ্ট্য। কগনিটিভ থিওরির এটা হচ্ছে একটা পুরা মেন্টালিস্টিক প্রসেস ল্যাঙ্গুয়েজ লার্নিং এর অথবা লার্নিং এর। এই ক্ষেত্রে লার্নিং এর জন্য আসলে আমাদের বাইরের কোনো ইনসেনটিভ লাগে না। বাইরের ইনসেনটিভ বলতে আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি এটা শেখো, এরকম ইনসেনটিভ লাগে না। ন্যাচারালি একজন শিখে ফেলে, ন্যাচারালি শিখে ফেলে। এইটাকে আমরা বলছি লার্নিং ফ্রম ইনসাইট। এটাকে আমরা বলছি লার্নিং ফ্রম ইনসাইড, এ LEARNING, লার্নিং ফ্রম ইনসাইড, SIGHT, লার্নিং ফ্রম ইনসাইড। দ্যাট মিনস আমার আগে বুঝতে হবে বিষয়টা, ভাবতে হবে। দ্যাট মিনস আমি সাপোজ দেখো ছোট বাচ্চাদের যদি ম্যাথ করানো হয়, তারা ম্যাথ খুব ভালোভাবে হয়তো বোঝে না। কেন বোঝে না? কারণ ওই ম্যাথের অ্যাপ্লিকেশনটা কি, ওই ম্যাথটা করে কি হচ্ছে, ম্যাথটার আসলে জীবন বাস্তব ভিত্তিক সম্পর্কটা কি, এই জিনিসগুলো কিন্তু সে রিলেট করতে পারে না। যখনই সে আস্তে আস্তে এইগুলো রিলেট করতে শেখে, তখনই আস্তে আস্তে তার এই জায়গাগুলো ডেভেলপ হতে থাকে। তো কগনিটিভ থিওরির বৈশিষ্ট্য হচ্ছে এটা যে টোটাল একটা লার্নিং হতে হয়, এবং একটা টোটাল একটা পুরা স্কিমটাই তার সামনে থাকে, টোটাল সিচুয়েশন থাকবে। সেই সিচুয়েশন থেকে সে গ্রাজুয়ালি তার যে মেন্টাল অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটিকে সে ইউজ করে আস্তে আস্তে সে লার্নিং এর দিকে যাবে। এবং এই লার্নিংটা দেখো এমন না যে আজকে শিখলে কালকে ভুলে যাবে। কারণ একদিন দেখো তাকে কলা পাড়া শেখানো হয়েছে টুল দিয়ে, পরবর্তীতে কি হলো, তাকে বাঁশ দেওয়া হলো বা 2টা লাঠি কাঠি দেওয়া হলো, সেই বাঁশ বা কাঠিগুলো ইউজ করে সে ওটা পারতে শিখেছে। যেমন একটা জিনিস খুব এখানে প্রণিধানযোগ্য, ফর এক্সাম্পল, তোমরা সবাই ডান হাত দিয়ে লেখো, স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আজকে বাসায় গিয়ে দেখো তো তুমি বাম হাত দিয়ে কলম ধরে লিখতে পারো কিনা। তুমি কিন্তু একটু না হলেও লিখতে পারবা, হয়তো একটু খারাপ হবে, ডান হাতে যতটা এক্সপার্টিস থাকে বাম হাতে থাকে না। কিন্তু বাম হাতে তাহলে লিখতে পারলে কিভাবে? বাম হাত দিয়ে তো কখনোই চেষ্টা করো নাই। এই ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে ডান হাতের লার্নিং মানে গ্রাজুয়ালি বাম হাতেও সরে গিয়েছে, বাম হাতেও বাম হাতের মধ্যেও কিছুটা পরিচালিত হয়েছে, যদিও কোনোদিন আমি প্র্যাকটিস করিনি। তাহলে আমার এটাকে মানে কগনিটিভ থিওরির এটা বড় একটা প্রমাণ যে আমরা ডান হাত দিয়ে শিখলেও বাম হাত ব্যবহার করেও সেই লেখাটা লিখতে পারি। তার মানে আমাদের লার্নিংটা ট্রান্সফার হয়। এটাকে বলছে লার্নিং ইজ ট্রান্সফারেবল। লার্নিং শিক্ষণটা এরকম যে এটা ট্রান্সফার হয়, ডান হাত থেকে এখানে বাম হাতে কিছুটা ট্রান্সফার হয়েছে। যেমন একটা ফ্যামিলি দেখবা, মা বাবার শিক্ষাটা ছেলে মেয়ের মধ্যেও এমনি ইন্টেনশনাল আনইনটেনশনালি অনেক কিছু চলে যায়। লার্নিংটা ট্রান্সফারেবল। তো এটা হচ্ছে কগনিটিভ থিওরির বৈশিষ্ট্য। তো কগনিটিভ থিওরির ক্ষেত্রে বা মেন্টালিস্টিক থিওরি বলে কেন বলে সেটা ডিফাইন করবা। এগুলো একটা সাবকনশিয়াস বা আনকনশিয়াস প্রসেস। এই লার্নিং এর ক্ষেত্রে টোটালিটি দরকার হয়, টোটাল একটা সিচুয়েশন আগে দরকার হয়। সেই টোটাল সিচুয়েশনটাকে আগে যে লার্নার সে আগে আন্ডারস্ট্যান্ড করে, করার পরে তারপরে সে আস্তে আস্তে কোনটা শিখতে হবে সে সেটা শিখে নেয়। এবং এই লার্নিংটা এমন, এগুলো কিন্তু
ফরগেটেবল না, এগুলো ট্রান্সফারেবল। দ্যাট মিনস এক টাইপের লার্নিং করলে যে শুধু অন্য কোনো লার্নিং আবার শেখা লাগবে এমন না, দেখা গেল এই শেখাটা দিয়ে কাজে লাগতে পারে অন্য আর একটা শেখা, একটা ব্যাপার। এবং উলফগ্যাং কোহলারের নামটা মনে রাখবা, তার সুলতানের এই এক্সপেরিমেন্টের কথাটা বলবা, এই আর কি। তারপরে আমরা আসবো হচ্ছে বিহেভিয়ারিস্টিক থিওরি। বিহেভিয়ারিস্টিক থিওরি, BHAVIORISTIC, behavioristic theory. Behavioristic theory. বিহেভিয়ারিস্টিক থিওরি এটাও একটা লার্নিং থিওরি। এটার বৈশিষ্ট্য সম্পূর্ণ কগনিটিভ থিওরি বা মেন্টালিস্টিক থিওরির একেবারে একেবারে অপোজিট। বিহেভিয়ারিস্টিক থিওরি প্রোপোনেন্ট হচ্ছে বা যারা পপুলার করেছে তাদের একজনের নাম হচ্ছে BF স্কিনার, SKINNER, স্কিনার। BF স্কিনার, BF স্কিনার, আর একজন হচ্ছে আইভান প্যাভলভ। আইভান প্যাভলভ বিহেভিয়ারিস্টিক থিওরি পপুলার করে বিএফ স্কিনার অ্যান্ড আইভান প্যাভলভ। বিএফ স্কিনার তিনি হচ্ছে মাউস দিয়ে এটা প্রুভ করে, ইউএসি মাউস। আর আইভান প্যাভলভ এক্সপেরিমেন্ট ছিল হচ্ছে একটা ডগ। ডগ ওকে, সো তাদের এক্সপেরিমেন্ট দুইটা কি ছিল, তো সেটা বোঝার আগে আমরা একটু বিহেভিয়ারিস্টিক থিওরিটা আর একটু বুঝি। বিহেভিয়ারিস্টিক থিওরিটা বলা হচ্ছে যে আসলে মানুষ যা শেখে সেটা আসলে সে এক্সপেরিয়েন্স করতে করতে শেখে। লার্নিং থ্রু LEARNING, লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, EXPERIENC, লার্নিং থ্রু এক্সপেরিয়েন্স। দ্যাট মিনস একটা মানুষ যদি এক্সপেরিয়েন্স না করে তাহলে তার লার্নিংটা শেখা হয় না। আমরা যে এত কিছু লার্ন করি সেটা হচ্ছে জাস্ট এক্সপেরিয়েন্সের জন্য, এক্সপেরিয়েন্সের মাধ্যমে। দ্যাট মিনস তোমরা দেখবা যে একটা এর কথা ছিল, সফোক্লিসের একটা কথা ছিল, নলেজ কামস ফ্রম এক্সপিরিয়েন্স, জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। দ্যাট মিনস ওই যে কিং ইডিপাস যে শেষে জ্ঞানী হলো যে আসলে সব মানুষকে সুখী বলা যায় না, আনটিল হি ব্রিংস হিজ হ্যাপিনেস টু দ্য গ্রেভ। তাহলে এই যে জীবন সম্পর্কে তার যে দর্শন, এই যে জ্ঞান, এটা হলো কিভাবে, তার এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে। এইটাকে বলছে যে লার্নিং আসলে হয় আমাদের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে। এটা বিহেভিয়ারিস্টিক থিওরিস্টরা বলছে। তারা বলছে যে লার্নিংটা, ল্যাঙ্গুয়েজ লার্নিংটা টোটাল একটা আসলে এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে আমরা যদি বাংলা না শুনি কখনো, তাহলে আমাদের বাংলা শিখবো কি করে? আমরা যদি ইংরেজি না শিখি, শুনি কখনো, তাহলে আমরা ইংরেজি শিখবো কি করে? তো আমাদের এই এক্সপিরিয়েন্স থাকতে হবে, নাম্বার ওয়ান। তো লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স এটা হচ্ছে নাম্বার ওয়ান সত্য। 1 নম্বর সত্য হচ্ছে লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স। আর 2য় নম্বর সত্য হচ্ছে এখানে হচ্ছে হুম, এবং 2 নম্বর সত্য হচ্ছে আমাদের অবশ্যই এখানে হচ্ছে রেইনফোর্সমেন্ট থাকতে হবে। REINFORCE, আমাদের অবশ্য রেইনফোর্সমেন্ট থাকতে হবে, তবে আসলে আমরা লার্ন করবো। রেইনফোর্সমেন্ট মানে কি? রেইনফোর্সমেন্টটাকে আমরা বলছি হচ্ছে রিওয়ার্ড, REWARD, রিওয়ার্ড থাকতে হবে, বা প্রাইজ যদি আমরা বলে থাকি। অর্থাৎ যদি রিওয়ার্ড না থাকে বা রেইনফোর্সমেন্ট না থাকে তাহলে আমরা কখনো শিখবো না। দ্যাট মিনস
আজকে যেমন দেখো তোমাদের কয়দিন পরে পরীক্ষা আছে বলে আমরা হয়তো আজকে অনেকে অনলাইন ক্লাসে এসেছি। দ্যাট মিনস এই শিক্ষাটা আজকের শেখাটার একেবারে যথার্থ বা যথেষ্ট একটা বাস্তব ভিত্তি আছে বা বাস্তব এর একটা আমরা অ্যাপ্লিকেশন আছে বলতে পারি। অ্যাপ্লিকেশন বলতে যে বাস্তব অ্যাপ্লিকেশনটা কি, যে আজকে শুনলে যদি ভালো করে বুঝতে পারি, এইটা যদি আসে তাহলে আমরা একটু লিখতে পারবো। এইটাই তো বাস্তবিক প্রয়োগ। এই বাস্তবিক প্রয়োগটা আসছে বলেই আমরা আজকে শিখতে এসেছি। এইটাকে বলি হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট। এইটাকে বলি আমরা রেইনফোর্সমেন্ট। এখন রেইনফোর্সমেন্ট আবার আমরা ক্লাসে এটা নিয়ে আর একটু ব্যাপক আলোচনা, হ্যাঁ, ব্যাপক আলোচনা করছিলাম, যেমন পজিটিভ রেইনফোর্সমেন্ট, নেগেটিভ রেইনফোর্সমেন্ট। তবে আমরা পজিটিভ বা নেগেটিভ এইগুলো নিয়ে বলছি না, আমরা একটু আর একটু সহজ করে বলার চেষ্টা করছি, যেহেতু অত সময় নেই, আমরা একটু খুব সিম্পলি বুঝি। তাহলে লার্নিংটা এক্সপিরিয়েন্সের মধ্যে হবে, এবং লার্নিংটা হবে কখন, যখন রেইনফোর্সমেন্ট থাকবে। দ্যাট মিনস আমি শিখবো, একটা ভাষা শিখছি, শিখে যদি আমি কাউকে বলতে না পারি, আমি যদি সেটা এক্সারসাইজ করতে না পারি, তাহলে আমি কেন শিখবো? এই রেইনফোর্সমেন্ট নাই বলে আমি হয়তো আর ভাষাটা শিখছি না। ব্যাপারটা এটাই, বিহেভিয়ারিস্টিক থিওরিস্টরা এটা বলেছে। ওকে। আর রেসপন্স, আরেকটা বিষয়টা হচ্ছে, থার্ড নাম্বার হচ্ছে রেসপন্স। রেসপন্সটা কি? রেসপন্স রেসপন্স আর একটা বিষয় হচ্ছে স্টিমুলাস। স্টিমুলাস মানে এই দুইটা, রেইনফোর্সমেন্ট অ্যান্ড স্টিমুলাস, রেসপন্স অ্যান্ড স্টিমুলাস। রেইনফোর্সমেন্ট তো বুঝলাম, রেসপন্সটা বুঝতে হবে আর স্টিমুলাসটা বুঝতে হবে। মানে স্টিমুলাস হচ্ছে, ফর এক্সাম্পল, যে কোনো একটা ইনসিডেন্ট বা ইভেন্ট হতে পারে বা যে কোনো অবজেক্ট হতে পারে। ফর এক্সাম্পল, আমার হাতে মশা কামড়ালো, এই মশাটা হচ্ছে একটা স্টিমুলাস। এই মশাটা স্টিমুলেট করেছে আমাদেরকে, যার ফলে এর এগেনস্টে আমরা কি করছি, একটা রেসপন্স করতেছি, আমরা মশাটাকে মারার চেষ্টা করতেছি। এইটাকে বলছি স্টিমুলাস রেসপন্স। এবং এই স্টিমুলাস থাকলেই যে আমরা রেসপন্স করবো এমন কিন্তু বিষয় না। ফর এক্সাম্পল, তুমি হেঁটে যাচ্ছ, যেতে যেতে তুমি দেখলে যে মিষ্টির, সুন্দর একটা মিষ্টির দোকানে অনেক ভালো ভালো মিষ্টি সেখানে প্রিজার্ভ করা আছে, মিষ্টিগুলো আমার স্টিমুলাস। এখন আমি কি সেগুলো গিয়ে খেতে পারবো? আমি সেগুলো গিয়ে খেতে পারবো না, কেন? তার মানে আমি ওইটার প্রতি আর কোনো রেসপন্স দেখাতে পারছি না বা দেখাবো না। কারণ কারণ হচ্ছে সেখানে আমাদের কোনো রেইনফোর্সমেন্ট নাই। তার মানে আমি রেসপন্স দেখালে আমার কোনো রিওয়ার্ড নাই। কিরকম রিওয়ার্ড নাই? আমি যদি বলি ওয়াও, সো নাইস, সুইট, আই ওয়ান্ট টু হ্যাভ দিস, তখন কি দোকানদার তোমার এনে ওইটা শুনেই কি 5টা এসে গিফট দিবে? তোমার এনে 5টা কিন্তু গিফট দেবে না। তাহলে এই স্টিমুলাস, রেসপন্স, এদের মাঝখানে থাকে রেইনফোর্সমেন্ট। দ্যাট মিনস কোন স্টিমুলাস গুলোকে আমরা রেসপন্স করব, যার রেইনফোর্সমেন্ট থাকে। মানে ঠিক এবার ল্যাঙ্গুয়েজটা আমরা এর মধ্যে সাজিয়ে নিই। কিরকম? সাপোজ কোনো একজন ব্যক্তি, যেমন আমি একটু উদাহরণ দিই এখানে, যেমন আমি যখন ঠিক অনার্স ফার্স্ট ইয়ার মেবি বা ইন্টার শেষের দিকে হবে, অনার্সে হবে, তখন আর আমি একটা আরবি বাংলা ডিকশনারি কিনলাম। কিনে আমি আরবি বাংলা ডিকশনারিটা পড়েছি, সবই পড়েছি, অনেক শব্দ যে এইটার আরবি কি বলে, ওইটার আরবি কি বলে, এরকম জেনেছি। তারপরে হয়েছে কি, এইবার আমি আরবি শেখার জন্য করলাম কি, আমি এইবার একটা আরবির ওই যে আমপারা বলে, হ্যাঁ, যেমন ওখানে তোমরা যারা আরবি জানো বোঝো যে আমি যেমন কায়দা পর্যন্ত গেছি, আমি শিখতে শিখতে কায়দা পর্যন্ত চলে গেছে। এখন এইগুলো আমি শিখছি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি
আরবিতে যেমন হাদিস শরীফ থাকে, আছে কোরআন শরীফ আছে, যে এগুলো আমি আরবিতে পড়ার চেষ্টা করব, পরে বোঝার চেষ্টা করব যে কি আছে। তো এই তো সেইগুলো আমার স্টিমুলাস ছিল। তার আমার এই এখন দেখো রেইনফোর্সমেন্ট নাই বলে পরে আর আমাদের শেখা হয়নি, রেসপন্স করা হয়নি। রেসপন্স বলতে যে লাস্টের যে লার্নিংটা, রেইনফোর্সমেন্ট নাই মানে কিরকম। আমি একদিন আমার বন্ধু আসাদ, ও আসাদ মাদ্রাসা বেসিস, আমাদের খুলনা ইউনিভার্সিটিতে ইংরেজিতে করতাম মাদ্রাসা। আহ, দুইটাই আলিম দাখিল মাদ্রাসায় ছিল। আমাদের অনার্স এখানে ভর্তি হয়েছে ইংরেজিতে। এখন আমি আসাদের কাছে জিজ্ঞাসা করছি যে আসাদ, তুমি কি এই কোরআন শরীফ পড়তে পারো? বলে হ্যাঁ, আমি আরবিতে তো আমি পড়তে পারি। এবং তারা খতমও দেয়, যেন রমজান মাসে এক খতম দেয়, অনেকে একাধিক খতমও দেয়। বলছে আচ্ছা, তুমি যে পড়ো, তা তুমি কি এর এগুলো সব তাফসির করতে পারো? এগুলো কি মানে বাংলায় বুঝছো যে যেটা পড়তে বলছে? না, আসলে আমরা তো তাফসিরুল, যারা ওই যে তাফসিরুল কোরআন বলে, তাফসিরুল মুমিনিন যারা, মানে ওটা তাফসির করাটা আবার সবাই পারে না। তো সেটা আবার বড় একটা লার্নিং এর ব্যাপার, সবাই পারে না। তো আমরা তো জাস্ট আরবি পড়তে পারি, বাট এর তাফসির করতে পারি না। এখন আমি চিন্তা করলাম আসাদ এবারে আলিম, তারপরে দাখিল পাশ করলো। আলিম দাখিল, আবার এটার কি বলে জানো, ইন্টারমিডিয়েটটার কি বলে, এনিওয়ে মনে হয় আলিম বলে, যাও। দাখিল, আলিম, ফাজিল। আচ্ছা, দাখিল আর আলিম আর ফাজিল। এখন সে এগুলো পড়ে আসছে, তা সে পড়তে পারছে, পারে না, তাহলে আমি 2-5 দিনে এ আরবি শিখে আমি কিভাবে বাংলা বলবো, বাংলা পারবো? তাহলে তো ইটস ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল ফর মি। তোমরাও দেখো আরবি কতবার খতম করো, এখন কিন্তু তোমরা কিন্তু ওই বাংলা তাফসির করতে পারবে না, পারো না। অনেকে তাফসীর আছে এরকম। কোরআন আছে, মানে হচ্ছে আরবির সাথে সাথে পাশাপাশি আপনার ব্যাখ্যা স্বরূপ আছে কোরআন ওটা শরীফের। থাকে, পাঠ ওটা করতে আমিও হয়। জানি, কিন্তু আমরা ফর এক্সাম্পল যেমন ইংরেজি পড়ে ইংরেজির মতো করে বাংলার মতো করে বুঝতে পারি, এরকম। এটা তো একটা একটা পর্যায়ের এক্সপিরিয়েন্স দরকার হয়, মানে ল্যাঙ্গুয়েজের উপর সেই পর্যায়ের এক্সপার্টিস থাকলে এটা পারা সম্ভব হয়। আমি সেটাই বলছি। হয়তো আমার মেয়েটা বললো আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে, কিন্তু আই মানে যে আমার, হ্যাভ মানে আছে, ডগ মানে কুকুর, আবার আই সাবজেক্ট, নাউন প্রোনাউন, হ্যাভ এখানে ভার্ব, কোন টাইপের ভার্ব, ডগ মানে কুকুর এটা অবজেক্ট না কোন টাইপের নাউন, এই যে এক্সপ্লানেশন, সেগুলো তো পারবে না। এইটাই বলতে চেয়েছি। তাহলে ব্যাপারটা এখানে দেখো, আমার শেখা আর এগোয়নি, কিন্তু আমার শেখার এখন এগোয়নি। এবং এখনো যখন আমি এগুলো নিয়ে আলোচনা করি বা বিভিন্নভাবে পড়ি, অনেক এগুলো নিয়ে খুব বেশি আলোচনা, মানে যথেষ্ট পড়াশোনা করি, বাংলাতে পড়ি, ইংরেজিতে পড়ি, বিভিন্ন জনের ইয়েটেগুলো বই টইগুলো পড়ি, বাংলা ইংরেজিতে পড়ি। এখন আমার তাহলে রেইনফোর্সমেন্ট ছিল না বলে আমার কিন্তু এইটা সাস্টেইনেবল হয়নি। তাহলে বিহেভিয়ারিস্টিক, সুতরাং আমার বিহেভিয়ারের কোনো চেঞ্জ হয়নি, দ্যাট মিনস আমার একটা ল্যাঙ্গুয়েজ শেখা হয়নি। তাহলে বিহেভিয়ারিস্টিক থিওরিস্টরা এটাই বলছে যে লার্নিং হবে এক্সপিরিয়েন্সের মাধ্যমে। দ্যাট মিনস ওই যে এর তোমাদের উদাহরণ দিলে বুঝবা। এতটুকু এখানে জাস্ট মনে রাখো, তারপর আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলের সাথে এইসব এইসব কি টার্মগুলো আমরা মিলিয়ে দেব, কানেক্ট করব, তখন বুঝবা। তাহলে আমরা এবার স্কিনারের মাউসটা বা মাউস ট্র্যাপ, স্কিনার্স বক্স বলে আর কি, স্কিনার্স বক্স, তার এক্সপেরিমেন্টের মূল টুলটা ছিল স্কিনার্স বক্স। তোমরা সার্চ দিলে পাবা। মানে আমি এখানে আর এই পিকচারগুলো নিয়ে আসিনি, কারণ আসি তো অনলাইনে। তো স্কিনার্স বক্স, বিএফ স্কিনার কি করলো, যে একটা বক্সের মধ্যে একটা মাউসকে উনি রাখলেন। মাউসটা অবশ্যই ক্ষুধার্ত, মাউসটা ক্ষুধার্ত হোক, তারপরে যখন, কারণ কিছুদিন খেতে দিইনি, এবং বক্সটা এমন একটা সিস্টেমে, বক্সটা তৈরি করা, একটা প্যাডেল সিস্টেম করা বক্সের ওখানে, একটা প্যাডেলে এমন হয়েছে যে ওই প্যাডেলে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে 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 যখনই সে প্রেস দিবে, ওই প্যাডেলের থেকে ওই খাবার চলে আসবে। মানে প্যাডেলে প্রেস করলে খাবার চলে আসবে। তাহলে খাবার চলে আসলে স্বাভাবিকভাবে মাছটা যেহেতু ক্ষুধার্ত, মাছটা খাবে, ব্যাপারটা এটাই।
এখন এরকম ঘোরাঘুরি করতে 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 কোনো না কোনো ওয়েতে অবস্থায় প্যাডে প্রেস পড়েছে। একদিন প্রেস পড়লে খাবার চলে আসলো সঙ্গে সঙ্গে, সে কিন্তু খাবারটা খেলো। এখন বিফ স্কিনার এভাবে এক্সপেরিমেন্ট করে দেখেছে যে ওই মাউসটা গ্রাজুয়ালি প্যাডেলে প্রেস করার যে টাইম, সেই টাইমটা ধীরে ধীরে কমে আসতেছে। দ্যাট মিনস আমরা ধরে নিই আর কি, সাপোজিশন করি যে প্রথম দিন যদি তার 20 মিনিট টাইম লাগে ওই প্যাডেলে সে প্রেস করতে, এবং এই প্যাডেলে যে প্রেস করেছে এটা কিন্তু সে আহ, ভাবতেই পারেনি যে প্যাডেলে প্রেস করার ফলে তার খাবার এসেছে। এটা তার কিন্তু সে ভাবেইনি। কি করে বুঝলো? কারণ পরবর্তী দিন যখন তাকে আবার একইভাবে ছেড়ে দেওয়া হয়েছে, সে একইভাবে ঘোরাঘুরি করেছে। ঘোরাঘুরি করতে করতে কোনো এক পর্যায়ে আবার প্যাডেলে পা লাগলে আবার খাবার চলে আসলো। তাহলে সে যদি লার্নিং করতো, এটা শিখতো, তাহলে তো সে সঙ্গে সঙ্গে প্যাডেল চাপ দিত, কারণ তার তো ক্ষুধা আছে। এবং দেখা যাচ্ছে যে প্রথম দিন 20 মিনিট, পরদিন 15 মিনিট, তারপর দিন 10 মিনিট, তারপর দিন 5 মিনিট, এইভাবে কোনো একটা অবস্থায় সে প্যাডেল এটা শিখে গেল যে আসলে প্যাডেলে প্রেস করলেই খাবারটা চলে আসবে। এখন তার এইবার ভেতরে ছেড়ে দিলেই সে মাউসটা কি করে, সঙ্গে সঙ্গে চলে যায় প্যাডেলে। প্যাডেলে গিয়ে প্রেস করলে সে খাবারটা চলে আসে। তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে ওই মাউসটার কিন্তু লার্নিংটা কমপ্লিট হলো, যে প্যাডেলে প্রেস করলে আমার খাবার চলে আসবে। তাহলে আমরা যে বলেছি লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, তার মানে এটা দেখো, তার কিন্তু প্রথমে যখন সে খাবারটা পেয়েছে ওইটা তার কিন্তু লার্নিং ছিল না, সাডেন একটা ইনসিডেন্ট ছিল। সাডেন একটা ইনসিডেন্ট ছিল, সে জানতো না যে প্যাডেলের সাথে খাবার এমন সম্পর্কিত। সাডেন ইনসিডেন্ট। সুতরাং কোনো চাইল্ড যদি প্রথমে কাউরে মা বলে ডেকে ওঠে, বাবা বলে ডেকে ওঠে, মানে আমরা আনন্দে তো অনেক গদগদ হয়ে যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না। ওই চাইল্ড কিন্তু জানেই না যে এইটা আসলে তার মা, মানে জানেই না, কিন্তু গ্রাজুয়ালি যখন ওই রকম বলতে বলতে দেখে যে না, এই মার সাথে এই মহিলাটার একটা কানেক্টিভিটি আছে, যে আমি মা বললে উনি রেসপন্স করে বা উনি খুশি হয়, তখন এই মা পার্সন, ওই ব্যক্তি, লার্নার সবকিছুর সাথে তখন একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। এইটাই হয় তখন লার্নিং। তাহলে সে এক্সপিরিয়েন্স করতে পেরেছে যে শি মাইট বি মাই মাদার, শি মে বি কল্ড বাই মাদার। তাই বলা হচ্ছে যে লার্নিংটা হয় এক্সপেরিমেন্টের মাধ্যমে, এক্সপেরিয়েন্সের মাধ্যমে। এবং দ্বিতীয়ত বললাম রেইনফোর্সমেন্ট স্টিমুলাস রেসপন্স কি। ফর এক্সাম্পল, এইবার যখন, ফর এক্সাম্পল, মাউসটা লার্ন করেছে যে প্যাডেলে প্রেস করলে খাবার আসবে, তাহলে সে, তার স্টিমুলাসটা কি? স্টিমুলাসটা হচ্ছে প্যাডেল। এবার সে যখন কি করতেছে, রেসপন্স করতেছে, ওর উপরে সে প্রেস করতেছে, এটা তার অ্যাকশন। এবং কেন রেসপন্সটা করতেছে? কারণ সে জানে এখানে যদি সে এই রেসপন্সটা দেখায়, তাহলে তার একটা খাবার চলে আসবে, রেইনফোর্সমেন্ট চলে আসবে, রিওয়ার্ড চলে আসবে। যদি রিওয়ার্ড না আসে, তাহলে কি সে প্যাডেলে প্রেস করাটা ভুলে যাবে? বিএ স্ক্যানার দেখিয়েছে, হ্যাঁ, এটা ভুলে যাবে। ফর এক্সাম্পল, যেমন একদিন হলো, ফর এরকম এক্সাম্পল অ্যানিমালদের অনেক আছে। যেমন তুমি একটা বাসায় দেখো খাবার রেখে যাও, রান্নাঘরে একটু কোনো জায়গা থেকে ফাঁকা করে যাও, দেখবা ওখানে খেতে খেতে আস্তে আস্তে এমন হয় যে কোনো একদিন তুমি খাবার রাখোনি, ওখানে বিষ রেখেছো, দেখবা হঠাৎ করে এসে কিন্তু ওরা সেই বিষই খেয়ে ফেলে। কারণ ও জানে যে এখানে ঢুকলেই খাবার। এখন এমন হয় যদি তুমি ওই রান্নাঘরে আর কোনোদিন রান্না না করো, খাবার না রাখো, ওই ইঁদুরটা তোমার ওখানে আস্তে আস্তে 2-5 দিন যখন এসে দেখবে যে খাবার আর পাওয়া যায় না, আর সে আর কোনোদিন আর ওখানে আসবে না। তা এই মাউসটা ঠিক একই ঘটনা ঘটেছে, যে যখন তার 2-1 দিন জাস্ট শিখলো যে এখানে প্রেস করলে খাবার চলে আসে, একটা সার্টেন সময় গিয়ে আর প্যাভলভ কিন্তু, সরি, স্কিনার আর খাবারটা দিল না। যে প্যাডেল এসে প্রেস করবে কিন্তু আর খাবার দিব না। 2-1বার প্রেস করার পরে এটা ইঁদুরটা দেখলো যে না, এখন আর প্রেস করলে তো খাবার আসে না, তখন তারে ওই বক্সের মধ্যে ঢুকিয়ে দিলেও
সে আর সে আর প্রেস করে না, সে। That means it also learns another thing, that is যে paddle is not the condition for food. প্যাডেল তার ফুডের কন্ডিশন না, ওই জন্য সে আর রেসপন্স করলো না, যেহেতু তার রেইনফোর্সমেন্ট নাই। তাহলে বিহেভিয়ারিস্টিক থিওরি বলছে যে মানুষ সেটাই লার্ন করে যেটাতে সে রেইনফোর্সমেন্ট পায়। যদি রেইনফোর্সমেন্ট না দেওয়া হয়, ইনসেন্টিভ না দেওয়া হয়, তাহলে মানুষ সেটাকে আর লার্ন করবে না, এক পর্যায়ে ওই লার্নিংটা ভুলে যাবে। তাহলে দ্বিতীয় শর্ত গেল এই। এবার তৃতীয় শর্ত হচ্ছে রিট্রিভাল। তাহলে প্রথমে আমরা বললাম যে সে বিহেভ করবে কখন, when there is some reinforcement রিওয়ার্ড। তারপর পরে বলছে যে কখন সে ফরগেট করবে। ফার্স্ট অফ অল আমরা বলছি কখন বিহেভ করবে, মানে রেসপন্স করবে কখন, রেসপন্স করবে যখন when there is reinforcement। যখন সে রেইনফোর্সমেন্ট পাবে তখনই সে রেসপন্স করবে। এইবার বলছে কখন ফরগেট করবে, মানে সে ভুলে যাবে তার সে আচরণটা, বিহেভিয়ারটা। when there is no reinforcement, when there is no reinforcement, যদি সে রেইনফোর্সমেন্ট না পায়, রিওয়ার্ড না পায়, তাহলে সে পরে আর আচরণ করবে না। বাট এবার তৃতীয় কন্ডিশন, থার্ড কন্ডিশন আমরা বলছি রিট্রিভাল, TRIEVAL, রিট্রিভাল মানে কি, দেখো ওই মাউসটা একটা রেসপন্স করতে শিখলো, তারপর দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম সে ভুলেও গেল। তৃতীয় পর্যায়ে বিভ স্কিনার দেখেছে যে মানুষ যা শেখে তা পুরোপুরি কিন্তু ভোলে না। কেমন, কোনো এক পর্যায়ে দ্যাট মিনস যখন ভুলে গেছে ওই মাউসটা যে আসলে আর খাবার আসে না, ফলে আমি আর এখানে প্রেস করব না, সে আর প্রেস করবে না। কিন্তু কোনো এক পর্যায়ে হয়তো 7 দিন বা 10 দিন পরে আবার মাউসকে ওইখানে এনে রাখো, আবার নিয়ে আসো, মাউস করবে কি আবার এসে কিন্তু ওখানে প্রেস করবে। কেন প্রেস করবে, সে ভাববে যে যদি আবার খাবারটা চলে আসে। এটাকে বলছে রিট্রিভাল। দ্যাট মিনস মানুষ যা কিছু শেখে তা একবারে ভোলে না, তার রিট্রিভাল ঘটে। তো রিট্রিভাল হচ্ছে আফটার আ লং পিরিয়ড অফ ডিস্টেন্স। কি হয়, হতে পারে এই লার্নিংটা আবার রিট্রিভ হতে পারে, পুনরায় আগমন ঘটতে পারে। তার মানে লার্নিংটা আসলে মানুষ ভোলে না, সেটা হয়তো সে ফরগেট করে ডেলিভারেটলি, যেহেতু সে আর রিওয়ার্ড পাচ্ছে না তাই। কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আবার মনে করতে পারে যে না, আরেকবার করে দেখি, যদি এইটা হয়, যদি এটা ঘটে, এইটা হচ্ছে রিট্রিভাল। সুতরাং এই প্রক্রিয়ায় হচ্ছে লার্নিংটা সম্পন্ন হয়। এবং দেখো এই প্রক্রিয়াগুলোর সাথে কিন্তু কোনোটাই তোমার বুদ্ধিবৃত্তিকতা কাজ করেছে, মানে তোমার বুদ্ধি থাকা ইম্পর্টেন্ট না, তোমার ইন্টেলিজেন্স থাকা ইম্পর্টেন্ট না। এটা ইম্পর্টেন্ট অনলি এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্ট। শুধুমাত্র এক্সপেরিমেন্ট আর এক্সপেরিয়েন্সই ইম্পর্টেন্ট এখানে। মানে আমার বুদ্ধি বিবেক বিবেচনা কিছু দরকার নাই। বুঝে দেখো, এখানে কিন্তু যেমন ওইখানে শিম্পাঞ্জিটার কিছু কাজ করতে হয়েছে, বুঝতে হয়েছে যে এইটা ওইখানে নিয়ে যাব। আর এ জায়গায় শিখছে কিভাবে, এইখানে শেখাটা হচ্ছে আমরা বলি হচ্ছে এরর অ্যান্ড লার্নিং, এরর অ্যান্ড লার্নিং। দ্যাট মিনস ভুল করতে করতে শিখবে, দ্যাট মিনস আজ তুমি ভুল ইংরেজি বললে, ভুল সেন্টেন্স বললে, পরদিন এই ভুল বলতে বলতে অনেক সময় হয় কি আমরা কিন্তু ইন্সপায়ার করি,
তাহলে ওকে বলো, ট্রাই দিস। কেন করি আমরা জানি যে এই প্রক্রিয়াটা আমরা বুঝি যে এরর করতে 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 একসময় লার্নিংটা হয়ে যাবে। এইটাকে বলি এরর লার্নিং। তাহলে এখানে কোনো বুদ্ধিভিত্তিক বা ইন্টেলিজেন্স এমন কিছু নাই, শুধুমাত্র একটা প্রক্রিয়া ফলো করা। এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে যেতে আমাদের লার্নিংটা সম্পন্ন হবে, তাছাড়া আর কিছু না। তাছাড়া নট মোর দ্যান দিস, নট লেস দ্যান দিস।